হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি চতুর্থ শ্রেণীর বিজ্ঞান ক্লাস নিতে এলাম। দেখো, আগের দিন আমি পঞ্চম অধ্যায়ের কিছুটা অংশ পড়িয়েছিলাম। আজকে আমি পঞ্চম অধ্যায়ের বাকি অংশটুকু পড়াবো। আগের ক্লাসে আমরা জেনেছি যে গ্রহ কাকে বলে, নক্ষত্র কাকে বলে, সৌরজগৎ কী, এগুলো আমরা জেনেছি। আজকে আমরা তার বাকি অংশটা জানবো। দেখো, সূর্যের আকর্ষণে সূর্যেরই 8টা গ্রহ যারা সূর্য থেকে সৃষ্টি হয়েছে তারা সূর্যের চারিদিকে ঘুরছে। এরকম গ্রহদেরও আকর্ষণে কিছু জ্যোতিষ্ক গ্রহদেরকে প্রদক্ষিণ করে, এদেরকে বলা হয় উপগ্রহ। পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ। চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে পৃথিবীর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর আকর্ষণে। দেখো, এখানে আমি একটা ছবি এঁকে এনেছি। এই দেখো, এটা হচ্ছে পৃথিবী আর এটা হচ্ছে চাঁদ। পৃথিবীর আকর্ষণে চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ, সে কিন্তু এই নির্দিষ্ট কক্ষপথ ধরে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,000 কিমি। এই চাঁদের নিজস্ব কোনো আলো নেই, কিন্তু তোমরা বলবে চাঁদের তো আমরা আলো দেখি, চাঁদের আলোকে জ্যোৎস্না বলে, তোমরা এখনই বলবে এটা। কিন্তু চাঁদের যে আলোটা সেটা কিন্তু নিজের আলো নয়, সূর্যের আলোয় কিন্তু চাঁদ আলোকিত হয়। তাহলে দেখো, এই যে এটা কক্ষপথ চাঁদের, এই কক্ষপথ ধরে সে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। এই কক্ষপথে এখান থেকে ধরো চাঁদটা ঘোরা শুরু করেছে। এই পুরো কক্ষপথটা পরিক্রমণ বা কি বলবো, এটা ঘুরে আসতে গিয়ে চাঁদের সময় লাগছে 27.1 দিন। এই যে সময়টা লাগলো 27.1 দিন, এটাকে চাঁদের আবর্তন কাল বলা হয়। আবার একটা জিনিস খেয়াল করো যে আমরা পৃথিবী থেকে চাঁদকে যেদিন যে অবস্থায় দেখি, সেই পুনরায় সেই অবস্থায় দেখতে গেলে আবার 29.5 দিন বাদে আমরা চাঁদকে দেখতে পাবো। তাহলে এরকম কেন হচ্ছে? এই যে এই কক্ষপথে যদি চাঁদ একবার ঘুরে আসে তাহলে তো 27.1 দিন সময় লাগে। তাহলে আমরা একই অবস্থায় চাঁদকে আজকে যেরকম দেখলাম, আবার চাঁদকে ওই রকম অবস্থায় ওই স্থানে দেখতে 29.5 দিন কেন সময় লাগছে? এখানে একটা বিষয় রয়েছে। দেখো, আমাদের পৃথিবীটা কিন্তু স্থির নয়। পৃথিবীর দুভাবে ঘুরছে। একটা হচ্ছে সে নিজের মেরুদণ্ডের চারিদিকে ঘুরছে, আরেকটা হচ্ছে কি না, সে নিজের মেরুদণ্ডের চারিদিকে এরকম ভাবে লাট্টুর মতো পাক খেতে খেতে সূর্যকে প্রদক্ষিণ করছে। এই দুটো গতির সাথে পাল্লা দিয়ে কিন্তু চাঁদকে চলতে হচ্ছে। পৃথিবী যখন নিজের চারিদিকে ঘুরছে আর এভাবে লাট্টুর মতো ঘুরতে ঘুরতে সূর্যের চারিদিকে ঘুরছে, পৃথিবীর সাথে সাথে কিন্তু আমরাও কিন্তু ঘুরছি। তাই আমরা আজকে যে অবস্থায় চাঁদকে যেখানে দেখছি তার 29.5 দিন বাদে আবার চাঁদকে সেই অবস্থায় দেখব। এই জন্য এই দেরিটা হচ্ছে। তাহলে এই যে 29.5 দিন সময় লাগছে, মানে আজকে যে অবস্থায় চাঁদকে আকাশে যেখানে দেখছি আবার 29.5 দিন বাদে সেই অবস্থায় দেখব, এই 29.5 দিন সময়কে বলা হয় এক চান্দ্রমাস। তাহলে তোমরা চাঁদের আবর্তনকাল আর এক চান্দ্রমাসের যে পার্থক্যটা সেটা বুঝতে পারলে। এবার একটা জিনিস দেখো, পৃথিবী কিন্তু নিজের অক্ষের চারিদিকে লাট্টুর মতো পাক খেতে খেতে সূর্যকে প্রদক্ষিণ করছে, কিন্তু চাঁদ কিন্তু নিজের অক্ষের চারিদিকে লাট্টুর মতো পাক খায় না। চাঁদ কিন্তু যেদিকে পৃথিবী থেকে আমরা চাঁদের যে অংশটা দেখতে পাই সেই অংশটাই কিন্তু আমরা সবসময় দেখছি, কারণ চাঁদ নিজের অক্ষের ওপর স্থির হয়ে ঠিক এইভাবে ঘুরছে আর পৃথিবী এরকম গোল হয়ে লাট্টুর মতো পাক খেতে খেতে ঘুরছে। পূর্ণিমা রাতে চাঁদের দিকে তাকালে দেখা যায় একটা গোল বড় রূপোলি একটা চাঁদকে দেখতে পাই, তার মধ্যে কিছু কালো কালো দাগ দেখতে পাই, ওগুলোকে আমরা বলি চাঁদের কলঙ্ক। আবার আমাদের পৃথিবী থেকে আমরা অনেকে বলি চাঁদের বুড়ি যেন চরকা কাটছে। ওগুলো আসলে কি? ওগুলো আসলে বড় বড় পাহাড়, শুকনো সমুদ্র, ওর মধ্যে গর্ত, ওর মধ্যে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, তাই ওগুলোতে অন্ধকার থাকে। ওগুলো হচ্ছে চাঁদের কলঙ্ক। এবার দেখো, এই যে চাঁদে পৃথিবী থেকে মানুষ কিন্তু চাঁদে গেছে 1969 সালের জুলাই মাসে
নীল আর্মস্ট্রং এবং তার সঙ্গীরা। তাহলে মানুষ প্রথম চাঁদে পা রেখেছিল 1969 সালে জুলাই মাসে। কে প্রথম পা রেখেছিলেন? নীল আর্মস্ট্রং এবং তার সঙ্গী সাথীরা। তারা ওখানে গিয়ে দেখেন চাঁদের ওয়েদারটা ঠিক জীবকুলের বসবাসের বা থাকার উপযোগী নয়, কারণ চাঁদে দিনের বেলায় প্রচণ্ড গরম আর রাতে প্রচণ্ড ঠান্ডা। এই দিন আর রাতের যে তারতম্যটা সেটা জীবকুলের পক্ষে উপযোগী নয়, তাই ওখানে জীব বেঁচে থাকতে পারে না। এ তো গেল প্রাকৃতিক উপগ্রহের কথা। চাঁদ কিন্তু প্রাকৃতিকভাবে সৃষ্টি পৃথিবীর একটা উপগ্রহ, মানে সৃষ্টির প্রথম থেকেই চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে। এবার আমি বলবো কৃত্রিম উপগ্রহের কথা। কৃত্রিম উপগ্রহ হচ্ছে মানুষের সৃষ্ট উপগ্রহ, যেগুলো মানুষ পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছে মহাকাশে, এবং সেখান থেকে তারা নানা রকম কাজ করছে, যেমন বেতার তরঙ্গ, আবহাওয়া প্রভৃতি সম্বন্ধে তথ্য আমাদের দিচ্ছে। তারপর দেখো আমরা এখন টিভিতে নানা রকম সম্প্রচার দেখি, খেলা, বিভিন্ন অনুষ্ঠানের, সেগুলো কিন্তু এই উপগ্রহ বা স্যাটেলাইটের সাহায্যে হচ্ছে। প্রথম উপগ্রহ পাঠানো হয়েছিল 1957 সালে। একজন রুশ বিজ্ঞানী সেই উপগ্রহটা তৈরি করেন, তার নাম ছিল স্পুটনিক। আমাদের দেশের ভারতীয় বিজ্ঞানীরাও কিন্তু পিছিয়ে নেই, তারাও কিন্তু এরকম উপগ্রহ তৈরি করেছেন এবং সেটা পাঠিয়েছেন মহাকাশে। যেমন আমি কয়েকটি উপগ্রহের নাম এখানে বলবো: আর্যভট্ট, রোহিণী, ইনস্যাট 1A, ইনস্যাট 1D, ইনস্যাট 2B। এবার চলে আসছি আমি পৃথিবীর আহ্নিক গতি ও বার্ষিক গতি প্রসঙ্গে। আমরা জানি, একটু আগেই বললাম যে পৃথিবী দুভাবে ঘোরে। এক হচ্ছে নিজের চারিদিকে লাট্টুর মতো পাক খেতে খেতে ঘোরে, আরেকটা হচ্ছে ওভাবে পাক খেতে খেতে সে সূর্যকে ঘুরে আসে। তাহলে পৃথিবীর দুটো গতি, একটা হচ্ছে আহ্নিক গতি, আরেকটা হচ্ছে বার্ষিক গতি। আহ্নিক গতি কাকে বলে? পৃথিবী নিজের অক্ষের চারিদিকে যে পাক খাচ্ছে লাট্টুর মতো, একবার পাক খেতে তার 24 ঘন্টা বা একদিন সময় লাগছে, এটাকে বলছে আহ্নিক গতি। এর ফলে দিন আর রাত হয়। দেখো এখানে আমি একটা ছবি এঁকে এনেছি, এটা পৃথিবী, এটা হচ্ছে সূর্য। পৃথিবী নিজের চারিদিকে লাট্টুর মতো ঘুরছে। ঘুরতে ঘুরতে পৃথিবীর যে অংশটা সূর্যের সামনে এসছে, সেখানে কিন্তু সূর্যের আলো পাওয়ার ফলে সেই অংশটা দিন, আর তার বিপরীত অংশ, দেখো এখানে অন্ধকার করেছি, বিপরীত অংশে কিন্তু রাত। এভাবে আবার ঘুরতে ঘুরতে এই যে রাতের যে অংশটা, সেটা যখন সামনে আসছে, এই দিনের অংশটা কিন্তু পেছনে চলে যাচ্ছে। তখন এখানে আবার দিন হচ্ছে, আবার পেছনের অংশে রাত হচ্ছে। এইভাবে পর্যায়ক্রমে দিন আর রাত হচ্ছে। এবার আমি বলবো বার্ষিক গতির কথা। পৃথিবী একবার সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 6 ঘন্টা। একে বার্ষিক গতি বলা হয়। বার্ষিক গতির ফলে কি কি হয়? বার্ষিক গতির ফলে প্রথম হচ্ছে ঋতু পরিবর্তন হয়, দিন আর দ্বিতীয় হচ্ছে দিন আর রাতের হ্রাস বৃদ্ধিটা হয়। দেখো এখানে আমি একটা ছবি করেছি, সেটা হচ্ছে পৃথিবীর ছবি। এই যে রেখাটা চলে যাচ্ছে, দেখো এটাকে বলছে বিষুব রেখা বা নিরক্ষরেখা। এটা কাল্পনিক একটা রেখা, এটা কিন্তু পৃথিবীর মাঝখান দিয়ে টানা নেই, এটা আমরা কল্পনা করে নিয়েছি। এই রেখার ওপরের যে অংশটা সেটা হচ্ছে উত্তর গোলার্ধ, আর রেখার যে নিচের অংশটা সেটা কিন্তু দক্ষিণ গোলার্ধ। আর পৃথিবীটা ঠিক সোজাসুজিভাবে কিন্তু সূর্যকে প্রদক্ষিণ করছে না। কি অবস্থায় আছে দেখো, একটু হেলে আছে, 66.5 ডিগ্রি কোণে সে হেলে আছে। এই যে আমি এই দাগগুলো দিয়ে বুঝিয়েছি, ডান দিকে একটু হেলে আছে, হেলে কিন্তু সে সূর্যকে প্রদক্ষিণ করছেন। তাহলে বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়। আমি এখন এটা বোঝাবো। দেখো এই যে অংশটা, দেখো এখানে উত্তর গোলার্ধটা হেলে আছে, সূর্যের সামনে যে অংশটা আসছে, আমি ধরলাম উত্তর গোলার্ধটা সূর্যের সামনে এসছে, তখন কিন্তু এই উত্তর গোলার্ধে সূর্যের আলো, তাপ এগুলো বেশি পাওয়ার জন্য উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল। তার দক্ষিণ গোলার্ধে তখন কিন্তু সূর্যের আলো, তাপ, তির্যক, এখানে যদি সূর্য থাকে, সূর্যের আলোটা এখানে ডাইরেক্ট আসছে, এখানে কিন্তু তির্যক বা বাঁকা ভাবে আসছে, তাই এখানে কিন্তু শীতকাল। তো এইভাবে ঋতু পরিবর্তন হচ্ছে। তো এবার দেখো আমাদের পৃথিবীতে আমরা 4টে মূল ঋতুকে পাই, সেটা হচ্ছে গ্রীষ্ম, শরৎ, শীত আর বসন্ত। তো আমি এখন এই ঋতু পরিবর্তনটা বোঝাবো। আমাদের বইতে ঋতু পরিবর্তন কিন্তু উত্তর গোলার্ধ হবে, দক্ষিণ গোলার্ধ হবে। আমাদের বইতে ঋতু পরিবর্তনটা উত্তর গোলার্ধকে কেন্দ্র করে বোঝানো হয়েছে। তো আমি
সেইভাবেই তোমাদেরকে বোঝাবো, উত্তর গোলার্ধকে ভিত্তি করে এই ঋতু পরিবর্তনটা বোঝাবো। দেখো প্রথমে আমি বলবো গ্রীষ্মকালের কথা। আমরা সবাই উত্তর গোলার্ধে থাকি, আমাদের এখানে গ্রীষ্মকাল কখন হয়? গ্রীষ্মকাল কিন্তু মে আর জুন মাসে হয়। এই সময় কি হয়? এই সময় সূর্যের উত্তর গোলার্ধটা, পৃথিবীর উত্তর গোলার্ধটা সূর্যের কাছে আসার দরুন ওখানে সূর্য লম্বভাবে কিরণ দেয় এবং আলো আর তাপ বেশি পাওয়া যায়, তার ফলে ওখানে গরম বেশি হয়ে, ওয়েদারটা গরম হয়ে ওঠে এবং দিনটা বড় হয়। দেখো এখানে আমি ঋতু পরিবর্তনের একটা ছবি এঁকে এনেছি। দেখো এখানে সূর্যের চারিদিকে আমি 4টে ঋতু অনুযায়ী পৃথিবীর অবস্থানটা দেখিয়েছি। প্রথমে আমি গ্রীষ্মকালের কথা বলছি। এই দেখো গ্রীষ্মকালে পৃথিবীর অবস্থানটা এরকম হয়। দেখো এটা উত্তর গোলার্ধ কিন্তু ঝুঁকে আছে সূর্যের দিকে, তার ফলে উত্তর গোলার্ধে সূর্য কিরণটা লম্বভাবে পড়ছে। এর ফলে এখানে গরমটা বেশি হচ্ছে, কারণ বেশি পরিমাণে সূর্যের আলো তাপ এগুলো পাচ্ছে, গরমটা বেশি হচ্ছে। তো এইভাবে 21শে জুন তারিখটাতে সূর্য উত্তর গোলার্ধে আবার কর্কটক্রান্তি রেখা বলে একটা রেখা আছে, সেই কর্কটক্রান্তি রেখার উপরে সূর্য 21শে জুন তারিখে লম্বভাবে কিরণ দিচ্ছে। তার ফলে বেশি পরিমাণে সূর্যের আলো আর তাপ পাচ্ছে, তাই ওই 21শে জুন তারিখটাতে দিন কিন্তু সবচেয়ে বড়। উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন 21শে জুন আর ক্ষুদ্রতম রাত ওই দিনটা হচ্ছে 21শে জুন। ওই দিনটাকে যেহেতু কর্কট ক্রান্তি রেখার উপরে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, তাই ওই দিনটা হচ্ছে কর্কট সংক্রান্তি। এটাকে সূর্যের উত্তরায়নান্তও বলা হয়। আর দক্ষিণ দিকে তেমন উল্টো, কারণ দক্ষিণ দিকে তখন তির্যক বা তেরছেভাবে সূর্যের আলোটা পড়ছে, তাই ওখানে তখন শীতকাল। উত্তর গোলার্ধে তখন গ্রীষ্মকাল আর দক্ষিণ গোলার্ধে কিন্তু তখন শীতকাল। এবার আমি চলে আসবো উত্তর গোলার্ধে শরৎকাল কখন হয়। দেখো আমাদের এখানে এখন কিন্তু শরৎকাল, সেপ্টেম্বর অক্টোবর এই 2 মাস কিন্তু শরৎকাল। এই সময় কি হয় না, দিনটা ধীরে ধীরে কমে আসতে থাকে। একটা কথা এখানে আমি বললাম না যে 24 ঘন্টায় তো দিন, তো যখন গ্রীষ্মকাল আর এই যে দীর্ঘতম দিনটা, এই দিনে কিন্তু 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টা দিন থাকে আর 10 ঘন্টা কিন্তু রাত্রি থাকে। তো এবার যখন এই অবস্থায় আসছে শরৎকাল, উত্তর গোলার্ধে যখন শরৎকাল, তখন কিন্তু দিনের পরিমাণটা আস্তে আস্তে কমছে। খেয়াল করে দেখবে গ্রীষ্মকালে একদম যখন খুব গরম ছিল তখন কিন্তু 6টা 6:30 তখন আলো থাকতো রাত আকাশে, কিন্তু এখন কিন্তু অত দেরি পর্যন্ত আলো থাকে না। আস্তে আস্তে দিনের পরিমাণটা কমছে, রাতের পরিমাণটা কিন্তু বাড়ছে। আর এই সময় দেখো এখন গরমটাও কিন্তু কম। কেন বলতো? এই যে সূর্য হেলে একটু এদিকে সরে এসছে, মানে একদম সূর্যের দিকে উত্তর গোলার্ধ ছিল, তার ফলে এখন কিন্তু উত্তর গোলার্ধটা একটু সরে এসছে, তার ফলে কিন্তু আর ডাইরেক্ট আর সূর্যের আলোটা উত্তর গোলার্ধে পড়ছে না, এখন কিন্তু নিরক্ষরেখার উপরে সূর্যের আলোটা পড়ছে। তাই ওইখানটায় তাপ আলো সবচেয়ে বেশি, আর উত্তর গোলার্ধে তাপ আর আলো একটু কম। সেই জন্য উত্তর গোলার্ধে কিন্তু ওয়েদারটা কিন্তু গরমও নয় আবার ঠান্ডাও পড়েনি, আস্তে আস্তে ঠান্ডা পড়বে। তো এই অবস্থাটা হচ্ছে শরৎকাল। দেখো এরকম ভাবে 23শে সেপ্টেম্বর এই তারিখটাতে সূর্য নিরক্ষরেখার উপরে একেবারে লম্বভাবে কিরণ দিচ্ছে, তার ফলে উত্তর গোলার্ধে দিন আর রাত সমান হচ্ছে। দক্ষিণ গোলার্ধেও তাই। আমি যেহেতু উত্তর গোলার্ধকে কেন্দ্র করে বলছি ঋতু পরিবর্তনটা, তাই আমি বলবো উত্তর গোলার্ধে দিন রাত সমান হচ্ছে, মানে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত। তাহলে এই যে 23শে সেপ্টেম্বর, এটাকে আমরা জলবিষু বলবো। এই ডেটটাতে দিন আর রাত সমান হয় উত্তর গোলার্ধে। এবার আমি চলে আসবো শীতকালের কথায়। প্রথমে আমি ছবিটা দেখাবো। দেখো শীতকালে উত্তর গোলার্ধ কিন্তু দেখো ডান দিকে হেলে গেছে, দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে এগিয়ে এসছে, তার মানে বুঝতেই পারছো যে সূর্য দক্ষিণ গোলার্ধের উপর লম্বভাবে কিরণ দিচ্ছে, উত্তর গোলার্ধে কিন্তু তেরছা বা বাঁকা ভাবে কিরণটা পড়ছে, সূর্যের আলো কিরণ এগুলো পড়ছে। এই সময় কি হয় না, উত্তর গোলার্ধে কিন্তু দিনটা ছোট হতে থাকছে, কারণ দেখো তেরছা ভাবে আলোটা যখন পড়ছে তখন দিনটা আস্তে আস্তে ছোট হচ্ছে, কারণ আলোটা বেশিক্ষণ থাকছে না, সূর্যের আলো আর তাপ আমরা সেই সময় বেশিক্ষণ পাই না। আর এই সময় প্রতিদিন ভোরবেলা সূর্য যখন উঠছে আমরা দেখবো একটু ডান দিক ঘেঁষে সূর্যটা উঠছে। তো এই সময়টা হচ্ছে উত্তর গোলার্ধে শীতকাল। আর দক্ষিণ গোলার্ধে তার উল্টো অবস্থা, কারণ দক্ষিণ গোলার্ধে দেখো সূর্য লম্বভাবে কিরণ দেওয়ার ফলে
কারণ দক্ষিণ গোলার্ধ কিন্তু সূর্যের দিকে এসে গেছে, কিরণ দেওয়ার ফলে এখানে কিন্তু একদম ডাইরেক্ট সূর্যের আলোটা পড়ছে এবং অনেকক্ষণ থাকছে, তাই এখানে গ্রীষ্মকাল, আর উত্তর গোলার্ধে তখন শীতকাল। আর এই অবস্থায় এরকম হতে হতে 22শে ডিসেম্বর তারিখটাতে দক্ষিণ গোলার্ধে মকর ক্রান্তি রেখা বলে একটা রেখা আছে, সেই রেখাটার উপরে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, সেই কারণে উত্তর গোলার্ধে সেই দিন ক্ষুদ্রতম দিন হচ্ছে। কারণ দক্ষিণ গোলার্ধে লম্বভাবে কিরণ দিচ্ছে মকর ক্রান্তি রেখার উপরে, তার ফলে একদম উত্তর গোলার্ধে তো তেরছাভাবে আলোগুলো পড়ছে, আলো আর তাপ পড়ছে, তাই ওই দিনটা হচ্ছে ক্ষুদ্রতম দিন আর দীর্ঘতম রাত, এটা হচ্ছে উত্তর গোলার্ধে। দক্ষিণ গোলার্ধে কিন্তু একদম সম্পূর্ণ উল্টো, সেখানে কিন্তু বৃহত্তম দিন বা দীর্ঘতম দিন আর ক্ষুদ্রতম রাত। তো দক্ষিণ গোলার্ধে মকর ক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দিচ্ছে বলে ওই তারিখটাকে, মানে 22শে ডিসেম্বর তারিখটাকে মকর সংক্রান্তি বলছি, ওটাকে দক্ষিণ অয়নান্তও বলা হয়। তাহলে তোমরা বুঝতে পারলে যে শীতকালটা কিভাবে হচ্ছে, ঋতু পরিবর্তন, শীতকালের যে পরিবর্তনটা আস্তে আস্তে গ্রীষ্ম, তারপরে শরৎ, তারপরে যে শীত এলো কিভাবে হলো। এবার আমি বলবো বসন্তকালের কথা। উত্তর গোলার্ধে আমাদের এখানে বসন্তকাল কখন না, মার্চ আর এপ্রিল মাসে হচ্ছে বসন্তকাল। দেখো বসন্তকালে কিন্তু অতটা কিন্তু ঠান্ডা থাকে না, একটু গরম থাকে, তার কারণ এই যে হেলে গেছিল উত্তর গোলার্ধটা, বসন্তকালে যখন এই অবস্থায় আসছে একটু কিন্তু উত্তর গোলার্ধটা একটু সামনের দিকে সরে আসছে, এবং তখন সে নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে, তার ফলে দুটো গোলার্ধতেই কিন্তু গরমের পরিমাণটা কম হচ্ছে। আস্তে আস্তে দিনের পরিমাণটা, এখানে যখন দিনের পরিমাণটা কমে গেছিল আগের অবস্থাতে, এখানে কিন্তু দিনের পরিমাণটা আবার একটু আস্তে 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 বাড়ছে। তো এইভাবে চলতে চলতে 21শে মার্চ তারিখে সূর্য কিন্তু এই নিরক্ষরেখা এর উপরে লম্বভাবে কিরণ দেওয়ার ফলে তখন উত্তর গোলার্ধে দিন আর রাত সমান হয়ে যাচ্ছে। তার মানে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। তো এই দিনটাকে সেই জন্য বলা হচ্ছে মহাবিষুব, এতে দিন আর রাত সমান হয়। তাহলে আমরা এখানে 4টে তারিখ পেলাম। একটা হচ্ছে 21শে জুন, এটাকে বলা হয় উত্তর অয়নান্ত। আবার 22শে ডিসেম্বর, এটা দক্ষিণ অয়নান্ত। 21শে জুনটা হচ্ছে দীর্ঘতম দিন ক্ষুদ্রতম রাত, 22শে ডিসেম্বরটা ক্ষুদ্রতম দিন দীর্ঘতম রাত উত্তর গোলার্ধে। 23শে সেপ্টেম্বরটা এরকে জলবিষুব বলা হয়, এখানে দিন রাত সমান হচ্ছে উত্তর গোলার্ধে। আবার 21শে মার্চেও কিন্তু মহাবিষুব বলছে এটাকে, এখানে কিন্তু উত্তর গোলার্ধে দিন আর রাত সমান হচ্ছে। তাহলে ঋতু পরিবর্তন কিভাবে হচ্ছে তোমরা বুঝতে পারলে। এবার আমি চলে আসবো, এতক্ষণ তো আমি সূর্যের আলো এগুলো সব প্রাকৃতিক আলোর কথা বললাম, এবার আমি চলে আসবো কৃত্রিম আলোর কথায়। দেখো প্রাকৃতিক আলো সূর্য, আর কৃত্রিম আলো কি কি, মোমবাতি, প্রদীপ, বৈদ্যুতিক আলো, এগুলো সব কৃত্রিম আলো। এগুলো যখন সূর্যের আলো তো দিনের বেলায় পাই, সূর্যের আলো যখন ফুরিয়ে মানে শেষ হয়ে যায়, রাত যখন নেমে আসে, তখন তো চারিদিকে অন্ধকার থাকে, তখন আমরা কি করি, তখন আমাদের কৃত্রিম আলোর দরকার হয়, মোমবাতি, প্রদীপ, বৈদ্যুতিক আলো এগুলোর দরকার হয়। তো এই যে আমরা আলোর ব্যবহার করছি, এগুলো কিন্তু একটা নিয়ম মেনে করতে হয়, আলোর বেশি অপচয় করা উচিত নয়। দেখো প্রয়োজনের বেশি আলো আমরা কিন্তু কখনোই ব্যবহার করব না। আমরা কি করি, অনেক সময় খুব বেশি রাত জেগে কাজ করি, পড়াশোনা করি, এটা করা উচিত নয়, দিনের বেলাতেই সব কাজগুলো করে নিতে হয়। তারপর দেখো বিদ্যালয় বা গৃহে অনেক সময় কাজ হয়ে গেলে আমরা লাইট জ্বালিয়ে রাখি, এটা কিন্তু করা ঠিক নয়, কাজ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লাইটটা অফ করে দিতে হবে। আবার দেখো ফাঁকা ঘরে কোনো কাজ হচ্ছে না, লোকজন নেই, অথচ লাইট জ্বলছে, এটাও ঠিক নয়, এরকম থাকলে লাইটটা অফ করে দিতে হবে। তারপর আমরা আবার উৎসবে বা কোনো অনুষ্ঠানে আমরা চারিদিকে আলোর রোশনাই করি, দরকার নেই অত আলোর রোশনাই, মানে অতটা বেশি আলো ব্যবহার করার, তবু আমরা করছি। এই যে বেশি করে ব্যবহার করছি, এটা না করাই উচিত, আলোর অপচয় না করা উচিত, বিদ্যুতের অপচয় না করা উচিত, সাশ্রয় করতে হবে। আবার দেখো দিনের বেলা আমরা কি করি, অনেক সময় দরজা জানলা বন্ধ করে দিই, দিয়ে লাইট জ্বালাই, এটাও কিন্তু করা উচিত নয়, দরজা জানলা খুলে দিতে হবে, বাইরের আলো অর্থাৎ সূর্যের আলো আসবে, সূর্যের আলো ঘরে প্রবেশ করবে, সেই আলোতে কাজ করা উচিত। দিনের বেলায় যদি আমরা লাইট জ্বালাই চোখেরও ক্ষতি হতে পারে, বিদ্যুতের তো অপচয় হয়ই। এবার আমি বলবো দেখো চোখের দেখার জন্য যতটা আলো দরকার তার থেকে কম আলোও না বা বেশি আলোও না, মানে কমও ব্যবহার করা যাবে না, বেশি আলো ব্যবহার করা যাবে না, যতটা দরকার ততটাই। খুব জোরালো আলোয় আমাদের চোখ ধাঁধিয়ে যায়, চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেতে পারে,
তাই তীব্র আলোর ব্যবহার কিন্তু করা যাবে না। আবার অনেক সময় দেখা যায় ঘরের মেঝে বা দেওয়াল ভীষণ চকচকে হয়, অনেকেরই হয় এরকম। তো সেই ঘরে যখন আমরা আলো জ্বালি, আলো ঠিকরে আমাদের চোখে পড়ে, এতে আমাদের দৃষ্টিশক্তি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বা দৃষ্টিশক্তি কমে যেতে পারে। তো এগুলো করা উচিত না। ওই ধরনের ঘরে, চকচকে ঘরে আলোর পরিমাণটা সীমিত রাখা উচিত। তাহলে তোমরা বুঝতে পারলে যে আলো কিভাবে সাশ্রয় করতে হবে, বিদ্যুতের কিভাবে সাশ্রয় করতে হবে। বেশি আলোর ফলে কিন্তু আমাদের চোখের ক্ষতি হতে পারে, বেশি আলো বা তীব্র আলোয়। তাহলে তোমরা এগুলো মেনে চলবে। আর এই চ্যাপ্টারটা আজকে শেষ হলো, খুব ভালো করে তোমরা মুখস্থ করবে। আর ঋতু পরিবর্তনটা আমি বোঝানোর চেষ্টা করলাম। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা আমাদেরকে অবশ্যই জানাবে। আজকে এই পর্যন্তই।